আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 22 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাদ পড়া বৈধ ভোটারের তালিকা কোথায়, এসআইআর নিয়ে এবার রাজনৈতিক দলগুলিকে তুপ সুপ্রিম কোর্টের, বিলের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে তুমুল বিতর্ক, প্রধান বিচারপতি বললেন আদালত কি হাত গুটিয়ে বসে থাকবে, প্রকাশ্যে স্ত্রীকে মারধর, অপমান সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, লালা সাওয়ারিকুনা সড়কের বেহাল দশায় ভোগান্তি, ব্যাহত যান চলাচল, পুজোর আগে সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি, গাড়ি চালকের সঙ্গে স্ত্রীর পরকীয়ার জেরে দোলাইয়ে জিপি সভাপতি খুন, তদন্তের জন্য কবর খুঁড়ে লাশ তুলল পুলিশ, শিলচরের রাস্তা যেন মরণফাঁদ, এনএইচআইডিসিএলকে স্মারকপত্র প্রাক্তন বিধায়ক দিলীপের। এবং সর্বশেষ খবরটি হলো ভৈরবী সাইরং রেলপথ উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। বিহারের বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তুপের মুখে রাজনৈতিক দলগুলি। ভোটার লিস্ট থেকে বাদ পড়া 65 লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পরও কেন বৈধ বাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি, প্রশ্ন তুলল খুদ শীর্ষ আদালত। আজ এসআইআর সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট বলল, আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছেটা কি? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা। বিহারের 12টি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শীর্ষ আদালতের পরামর্শ, নিজেদের কর্মীদের নির্দেশ দিন, বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনুন, তাদের ওই 11টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ। উল্লেখ্য, এসআইআরের পর বিহারের খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সে সময় বিরোধী দলগুলি অভিযোগ করে এই 65 লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কিছু ভোটার নিজেদের মতো করে নাম বাদ পড়ার অভিযোগ করলেও রাজনৈতিক দলগুলির তরফে সেভাবে অভিযোগ দায়ের করা হয়নি। সেটা নিয়ে উষ্মা প্রকাশ করল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন অবশ্য শুরু থেকেই বলছে, বিহারে এসআইআরের পুরো প্রক্রিয়া শুদ্ধ, এতে কোনো গলদ নেই। এতে রাজনৈতিক দলগুলিও যুক্ত। রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়। তাছাড়া রাজনৈতিক দলগুলির ত্রুটি সংশোধনের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয়। তালিকা নিয়ে কোনো সমস্যা থাকলে রাজনৈতিক দলগুলি সেটা লিখিত আকারে জানাচ্ছে না কেন প্রশ্ন তুলেছিল রাজনৈতিক দলগুলি। সেই প্রশ্ন এবার তুলে দিল শীর্ষ আদালত। পরবর্তী খবর, দেশের সাংবিধানিক কাঠামোর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে জোর বিতর্ক চলছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা ও বিল পাশের সময়সীমা নিয়ে যে টানাপোড়েন, তা এবার সরাসরি সর্বোচ্চ আদালতের সামনে এসেছে। রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে আসা কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় কিনা তা নিয়ে এই বিতর্ক। বৃহস্পতিবার সরকার পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ, সংবিধানেই তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বিস্তৃত করা হয়েছে। তিনি বলেন, রাজ্যপাল রাজনৈতিক এবং সাংবিধানিক সৌজন্য মেনেই সিদ্ধান্ত নেন, তাই কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। তিনি আরও বলেন, আদালত এবং রাজ্যপাল উভয়ই সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের জন্য সময়সীমা ঠিক করে দিতে পারে না। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বি.আর. গাবাই বলেন, যদি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে তার সমাধান প্রয়োজন। আদালত নিজেও সংবিধানেরই অংশ। যদি কোনো প্রতিষ্ঠান কোনো বৈধ কারণ ছাড়াই কাজ না করে, তাহলে কি আদালত হাত গুটিয়ে বসে থাকবে এবং বলবে যে তারা দুর্বল? আমাদের কিছু তো সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, এই ধরনের বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়। তার মতে, কোনো বিলের বিষয়ে রাজ্যপাল সিদ্ধান্ত না নিলে তার রাজনৈতিক সমাধান সম্ভব। বিভিন্ন রাজ্যে এই ধরনের সমস্যা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।
তিনি পরামর্শ দেন রাজনৈতিক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে এর সমাধান করতে পারে। একথা শুনে বিচারপতি নরসিংহ বলেন, আমরা হয়তো সময়সীমা ঠিক করব না, কিন্তু এর জন্য একটি প্রক্রিয়া থাকা জরুরি। পরবর্তী খবর, প্রকাশ্যে স্ত্রীকে মারধর, অপমান সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ। সম্প্রতি বিহারের ঘটনায় প্রকাশ্যে এক ব্যক্তির হাতে তার স্ত্রীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একজন নারী নদীতে ঝাঁপ দিচ্ছেন। জানা গেছে ভোরা বাজারে সবার সামনে স্বামী তার স্ত্রীকে মারধর করছিলেন। এই অপমান সহ্য করতে না পেরে নারীটি চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল কীভাবে সমাজের অভ্যন্তরে গার্হস্থ্য হিংসা বাসা বেঁধেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী যখন তার স্ত্রীকে নির্দ্বিধায় মারছেন, তখন আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। কেউ কেউ দাঁড়িয়ে ভিডিও তুলছিলেন। সমাজের এই উদাসীনতা ও নীরবতা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই নারীর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে খুঁজে বের করার জন্য জোর তল্লাশি চলছে। এই ঘটনা শুধু একটি পারিবারিক কলহ নয়, বরং সমাজে নারীর প্রতি সহিংসতা ও তাদের অধিকারের চরম লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ। এই ধরনের ঘটনা প্রমাণ করে নারীর প্রতি সম্মান ও সুরক্ষার জন্য আমাদের সমাজে এখন অনেক পরিবর্তন আনা প্রয়োজন। পরবর্তী খবর, স্ত্রীর পরকীয়া, নগদ টাকার প্রলোভন আর ক্ষমতার লোভ, এই তিন বিষের মিশ্রণেই প্রাণ গেল দক্ষিণ দোলাইয়ের রাজনগর খড়িচুড়ার নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার। তার পরিজনদের অভিযোগ এমনই। তাদের কথায়, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খুন করেছে তার স্ত্রী রিনা বেগম, যিনি ইমরানের ব্যক্তিগত গাড়ি চালক বশিরুজ্জামান লস্কর ওরফে বিজুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। প্রাথমিক পর্যায়ে খুনের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই ইমরানের ভাই নাগিব থানায় এফআইআর করেন। অভিযুক্ত রিনা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে শ্বশুর বাবুল উদ্দিন, শালক সাদিক আহমেদ লস্কর সহ আরও কয়েকজনকে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার, প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক ও ওসি কুলচন্দ্র হুজুরির উপস্থিতিতে কবর খুঁড়ে ইমরানের দেহ তোলা হয় এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত 10 আগস্ট ভোরে বাড়ির ভিতর মৃত অবস্থায় পাওয়া যায় ইমরানকে। স্ত্রী তখন দাবি করেছিলেন হৃদরোগে মৃত্যু হয়েছে, কিন্তু 4 দিনের মাথায় রিনা প্রকাশ্যে সম্পত্তির ভাগ চাইতে শুরু করায় সন্দেহ জাগে। ইমরানের ভাই নাগিব বড়ভূইয়ার 2 ঘনিষ্ঠ বন্ধু রাহুল আহমেদ লস্কর ও বচন লস্করকে নিয়ে গোপনে অনুসন্ধান শুরু করেন। তখনই রিনা ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ধরা পড়ে। সেখানে রিনা তার অবৈধ প্রেমিককে লিখেছে, এতদিনে কোমরে লাশ পচে গিয়েছে, টেনশন করো না। আরও মিলেছে খুনের পরিকল্পনা ও বিদেশ পালানোর কথা। এই চ্যাট পুলিশের হাতে তুলে দেওয়াতেই ব্যঙ্গে পড়ে বিজু স্বীকার করে, ঘুমের ওষুধ আমি রিনার হাতে দিয়েছিলাম, ওই খাবারে মিশিয়ে ইমরানকে খাইয়ে দে। খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের উপর চড়াও হয়। শ্বশুর, শালক ও এক শালিকাকে মারধর করা হয়, তাদের গাড়িও ভাঙচুর হয়। বিশাল পুলিশ বাহিনী নিয়েও জনতার হাত থেকে পুরোপুরি বাঁচানো যায়নি অভিযুক্তদের। পরদিন ভোরে প্রায় 500 মানুষ মিছিল করে থানার দিকে রওনা দেন। ভাগা শেরখান রাস্তায় অবরোধ গড়ে উঠে, স্লোগান উঠে দোষীদের ফাঁসি চাই। মৃতদেহ কবর থেকে তুলতে হবে, ময়নাতদন্ত করতে হবে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। তদন্তকারীরা জানাচ্ছেন, নগদ 60 লক্ষ টাকা ছিল ওই খুনের অন্যতম মোটিভ। জমি কেনার জন্য ওই টাকা ঘরে রেখেছিলেন ইমরান। খবর পৌঁছায় বিজুর কানে রিনার হাত ধরে। সেখান থেকেই শুরু হয় ষড়যন্ত্র। নেশাজাতীয় ট্যাবলেট এনে দেয় বিজু, আর রিনা তা মিশিয়ে দেন খাবারে। অচেতন হয়ে মৃত্যু হয় ইমরানের। পরে হৃদরোগের গল্প রটানো হয়। স্থানীয় সূত্রের দাবি, ইমরান অনেক দিন ধরেই স্ত্রী প্রেমিকের অবৈধ সম্পর্কে সন্দেহ করছিলেন। একসময় বিজুকে চাকরি থেকেও সরিয়েছিলেন। পরে বিজুর বৃদ্ধা মায়ের অনুরোধে ফের কাজে নেন, কিন্তু সম্পর্ক আরও গোপনে ঘনিষ্ঠ হয়। সবচেয়ে করুণ ছবি ইমরানের 2 শিশু, 7 বছরের মেয়ে এবং 4 বছরের ছেলে। বাবা কবরে এবং মা জেলে, কার্যত অনাথ হয়ে গেল তারা। পরিবার সুখে ভেঙে পড়েছে। আত্মীয়রা বলছেন ইমরান বড়ভূইয়া খুবই নিরীহ মানুষ ছিলেন। স্ত্রীর বিশ্বাসঘাতকতার জন্যই প্রাণ দিতে হলো তাকে। ধলাই থানার ওসি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করা হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বর্তমানে দক্ষিণ দোলাই জুড়ে থমথমে পরিবেশ, মানুষের একটাই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি। পরবর্তী খবর, রাজস্ব যজ্ঞে যেন মেতে উঠেছে উত্তর পূর্ব ভারতের স্বপ্ননগরী অর্থাৎ স্বর্গনগরী মিজোরামের রাজধানী আইজল। স্থানীয় আধিকারিক থেকে শুরু করে জুনাল এমনকি জাতীয় স্তরের তাবড় কর্মকর্তারা ডু মারছেন মিজোরাম। প্রত্যেকের লক্ষ্য বা গন্তব্য সাইরাং। আইজল থেকে 23 কিলোমিটার দূরে মিজোরামের রাজধানীর সঙ্গে জুড়তে সাইরং অবধি পৌঁছে গিয়েছে ভারতীয় রেল। সব ঠিকঠাক হলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই এই রুট ধরে ছুটবে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী ট্রেন, এমনটাই জানা গেছে উত্তর পূর্ব রেলওয়ের জনসংযোগ দফতর সূত্রে। অসম্ভবের সম্ভাবনার যুগে বাস্তব অর্থেই কঠিন কর্মসম্পাদন একে একে করে যাচ্ছে ভারতীয় রেল। এবার উত্তর পূর্বের সীমান্ত পাহাড়ি রাজ্য মিজোরামের রাজধানীকেও ছুঁয়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। বরাক উপত্যকার বুক চিরে বদরপুর বৈরবী রেলপথের সম্প্রসারণ ঘটিয়ে এবার বৈরবী থেকে আইজলের অদূরে সাইরাং অবধি ছুটবে যাত্রীসহ পণ্যবাহী ট্রেন। মনোরম প্রকৃতির কূলে লালিত লুসাই পাহাড়ের মধ্য দিয়ে রেলের তাবড় প্রকৌশলী অগণন শ্রমিকের মেধা ও ঘাম রক্ত জড়িয়ে স্বপ্ন সাকার হওয়ার আভাস মেলে চলতি বছরের শুরুর দিকে। রেল লাইন, সেতু ও সুদৃশ্য সুড়ঙ্গ পেরিয়ে ভারতের রেল মানচিত্রে প্রায় পুরোদস্তুর জুড়ছে উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটা রাজ্য। ইতিমধ্যেই এই রুটে সুরক্ষা পরিদর্শন শেষে চালুর জন্য ছাড়পত্র জুটেছে। আইজলকে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করার কাজ নেহাত সহজ ছিল না, কারণ দুর্ভেদ্য পাহাড়ে রেলপথ বসানো, সুড়ঙ্গ নির্মাণ ও নদীর উপর সেতু তৈরি ছিল বিশাল চ্যালেঞ্জিং। তার উপর নির্মীয়মান সাইরং সেতুর রেলিং শুদ্ধ নিচে পড়ে 26 জন শ্রমিকের মৃত্যু সেই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তোলে। অবশেষে এইসব অন্তরা কাটিয়ে রেল এখন এক পায়ে খাড়া এই রুটে ট্রেন চালানোর জন্য। আর তাই 24 আগস্ট চূড়ান্ত পরিদর্শনে আসছেন রেল বোর্ডের সিআরবি অর্থাৎ চেয়ারম্যান, রেলওয়ে বোর্ড সহ কনস্ট্রাকশন ও ওপেন লাইনের বরিষ্ঠ ইঞ্জিনিয়াররা। এদিকে রেলের আমন্ত্রণে বৃহস্পতিবার উত্তর পূর্বের বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধি ও ক্যামেরা পার্সন এসে পৌঁছেছেন আইজলে। এনএফ রেলওয়ের জনসংযোগ বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা সাংবাদিকদের নিয়ে সাইরাং থেকে ভৈরবী পর্যন্ত এক বিশেষ বিস্তারণ ট্রেনে করে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আজ এক সফরসূচিতে অংশ নিয়েছেন। সেখানে ছিলেন রেলের অন্যান্য পদস্থ আধিকারিক। এক কথায়, আগামী 2 মাসের মধ্যে ভৈরবী সাইরং রেলপথ উদ্বোধনের লক্ষ্য নিয়ে সাজো সাজো রব উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সহ ভারতীয় রেলের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।